বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর মেহেরবানিতে ভালো। সংবাদ আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছি। ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এইগুলি সমর্থিতে ব্যাকরণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি অর্থগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, অর্থাৎ ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। পৃথিবীর প্রত্যেক ভাষায় ব্যাকরণ রয়েছে, কারণ ব্যাকরণ, তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রথম ভাষা সৃষ্টি হয়েছে, তারপরে ব্যাকরণের সৃষ্টি। অনেকে মনে করে যে ব্যাকরণ ভাষা থেকে বড়, না, ব্যাকরণ ভাষার সৃষ্টি আগে, ব্যাকরণ পরে। আর ব্যাকরণের সৃষ্টি হচ্ছে ভাষাকে পরিশুদ্ধ করা, সুন্দর করা। ব্যাকরণ সংজ্ঞা, যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে আমরা ব্যাকরণ। আবার অন্যভাবে আমরা পড়ে এসেছি যে ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে পারা যায়। যে ছাত্র দ্বারা ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তাকে ব্যাকরণ। পৃথিবীর প্রত্যেক ভাষারই ব্যাকরণ রয়েছে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। 2, শেষ সবে সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা। 3, লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়। এই তিনটা হচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজন। ভাষার 1 নম্বরে বলছে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানতে হবে। আমরা ব্যাকরণ পাঠের মাধ্যমে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানি, আর এই গঠন প্রকৃতি সেসবের সুষ্ঠু ব্যবহারের বিধি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি ব্যাকরণ পাঠের মাধ্যমে। 3 নম্বর, লেখা এবং কথায় ভাষা প্রয়োগের সময় আমরা শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়, শুদ্ধাশুদ্ধি নির্ধারণ করতে পারি, কারণ ব্যাকরণে আমাদেরকে ভাষার ভুল ত্রুটি সংশোধন করে, শুদ্ধ করে ভাষা বলার জ্ঞান অর্জন করে। এটা আমার ব্যাকরণের বিষয়। এবার আমরা বাংলা ব্যাকরণের সংজ্ঞা দিচ্ছি। আমরা আগে পড়ে যাচ্ছি যে ছাত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ। তেমনি যে ছাত্র পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে বলে যায়, তাকে ইংরেজি ব্যাকরণ বা ইংরেজি গ্রামার বলে। এভাবে প্রত্যেক ভাষার ব্যাকরণের সংজ্ঞা এইভাবে নির্ধারণ করা হয়। এখানে বাংলা ব্যাকরণ, যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগ বিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা। প্রত্যেক পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেক ভাষার আলোচ্য বিষয় আছে। ঠিক সেই হিসাবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা চারটি পাচ্ছি।
এগুলি প্রত্যেক ভাষার ওই 4টি মৌলিক অংশ থাকে। যেমন ধ্বনি, যাকে আমরা ইংরেজিতে সাউন্ড বলি, এই ধ্বনি থেকে ধ্বনি তথ্য। শব্দ, যাকে ওয়ার্ড বলি, শব্দ থেকে শব্দ তথ্য বা রূপ তথ্য। বাক্য, যাকে ইংরেজিতে সেন্টেন্স বলি, এটা থেকে বাক্য তথ্য বা পদক্রম। 4 নম্বরে অর্থ বা মিনিং, এর থেকে আমরা পাই অর্থ তথ্য। অতএব প্রত্যেক ভাষার ওই 4টা মৌলিক অংশ আছে, একটা ধ্বনি, আর একটি শব্দ, 3 নম্বরে বাক্য, 4 নম্বরে অর্থ। ধ্বনি থেকে ধ্বনি তথ্য, শব্দ থেকে শব্দ তথ্য বা রূপ তথ্য, বাক্য থেকে বাক্য তথ্য বা পদক্রম, অর্থ থেকে অর্থ তথ্য। এই 4টি ছাড়াও আরো 2টা উপাদান রয়েছে, সেগুলি হচ্ছে একটা অভিধান তথ্য আর একটি ছন্দ বা অলংকার তথ্য। পৃথিবীর প্রত্যেক ভাষারই এই তথ্যগুলি আছে, এবং এগুলি কিভাবে ধ্বনি তথ্য থেকে ধ্বনি তথ্য কি কি আলোচিত হয় সেটা এখন আমি তোমাদের বলছি, যে ধ্বনি থেকে ধ্বনি তথ্য। ধ্বনির সংজ্ঞা হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গ, অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ে, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। আমরা মুখে ধ্বনি বলি, যেমন ক, এটা আমাদের মুখের আওয়াজ, এটাকে ধ্বনি বলে। আর যখন আমরা এটাকে সংকেতের সাহায্যে প্রকাশ করতে যাব, তখন সেটা বর্ণ হয়ে যাবে। আর ধ্বনির উৎপত্তি স্থল হচ্ছে ফুসফুস। মানুষের ফুসফুস থেকে ধ্বনির উৎপত্তি, আর ফুসফুস থেকে ধ্বনির উৎপত্তি হয়ে গলনালী, গলকণ্ঠ, তারপর মুখবিবর দিয়ে বাহির হয়ে যায়। এ বাহির হওয়ার সময় 2 রকম হয়। যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে ব্যঞ্জন ধ্বনি, আর যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে স্বরধ্বনি বলা হয়। অতএব ধ্বনি মানুষের এই বাক প্রত্যঙ্গের সাহায্যে যা উচ্চারিত হয়, এক কথা তাকে ধ্বনি বলে। মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে যা উচ্চারিত হবে তাকে ধ্বনি বলে। আর বাক প্রত্যঙ্গ হচ্ছে আমাদের কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ে, চোয়াল, এগুলি ঠোঁট, এগুলিকে আমরা বাক প্রত্যঙ্গ বলে থাকি। তবে একটা কথা, সব প্রাণীর জিহ্বা আছে, কিন্তু সবাই ভাষা প্রকাশ করতে পারে না। এর কারণ আমাদের আলজিহ্বা আছে, জিহ্বার নিচে আরেকটি ছোট্ট জিহ্বা আছে, সেটাকে আলজিহ্বা বলে। কিন্তু মানুষের আলজিহ্বা আছে, অন্য প্রাণীর আলজিহ্বা নাই। আলজিহ্বা থাকার কারণে আমরা ভাষা ব্যবহার করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। এই ধ্বনি তথ্য, ধ্বনিমূল কাকে বলে? বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে ধ্বনিমূল বলা। ধ্বনি থেকে বর্ণ, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। এটা এক কথা, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। যেমন আমি বলছি ব, এই একটা শব্দের প্রথম বর্ণ হচ্ছে ব। বাংলা যে ব, ইংরেজিতে এটাকে বলা হয় বি, আবার আরবিতে এটা হবে বা বা বি। অতএব যখন আমরা মুখে বলি তখন সেটা হয় ধ্বনি, আর যখন আমরা ব লিখে দিই তখন সেটা হয় বর্ণ। আমরা বলছি ব, এটা এখন ব বললে ধ্বনি। যখন আমরা ব বলি, লিখে দিই, সাংকেতিক চিহ্ন লিখে দিই, তখন সেটা বর্ণ হয়ে যায়। ঠিক ইংরেজিতে এটা হবে বি, আরবিতে হবে বা। এগুলিকে বলা হয়
বর্ণ। বর্ণের আবার বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলা হয়। যেমন ফুলের সমষ্টিকে আমরা বলি ফুলের মালা, বর্ণের সমষ্টিকে আমরা বলতে পারি বর্ণ। ইংরেজিতে অ্যালফাবেট বা বর্ণমালা হচ্ছে 26টি, যার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। কিন্তু বাংলাতে 50টি বর্ণমালা হচ্ছে 50টি বর্ণকে একসাথে বর্ণমালা বলা হয়। এই 50টির মধ্যে 39টি ব্যঞ্জন বর্ণ আর 11টি হচ্ছে স্বরবর্ণ। 39 যোগ 11 মোট 50টিকে একসাথে আমরা বর্ণমালা বলতে পারি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির চিহ্ন বা বর্ণের বিন্যাস, সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নব্দবিধান, শব্দবিধান, এইগুলি ইত্যাদি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ ধ্বনিতত্ত্বে এগুলি আলোচনা হয়। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব 2 নম্বর আমাদের আছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে তৈরি হয় শব্দ। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ, সেজন্য শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। যেমন আমরা লিখতে পারি শব্দ, আমি দেখলাম ল ম ক, লম। 3টা বর্ণ লিখেছি, কিন্তু এই বর্ণগুলি একটা পূর্ণ অর্থ প্রকাশ করেন। যখন আমি একে সাজিয়ে লিখি, যেমন ক ল ম, কলম লেখার একটা যন্ত্র, আমরা কলমের সাহায্যে লিখি। এখন এটা অর্থবোধক শব্দই, কিন্তু এখানে কোনো অর্থবোধক শব্দ হয়নি। অতএব বর্ণগুলি পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তাহলে হবে শব্দ। আর যদি অর্থ বা শব্দ প্রকাশ না করে তখন তাকে শব্দ বলে। এবারে আমরা বাক্য তত্ত্বে আলোচনা করি। বাক্য তত্ত্ব হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গ চাপ ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ কিছু অংশকে বলা হয় বাক্য। ইংরেজিতে আমরা যাকে সেন্টেন্স বলি। যেমন আমি খাই বা আমি, এখানে 3টি শব্দ যোগ হয়েছে কিন্তু বাক্য হয় নাই, খাই বা আমি। কিন্তু আমি যদি এই শব্দগুলোকে সাজিয়ে লিখি, আমি এরপরে বা খাই, তাহলে একটা পূর্ণ অর্থ প্রকাশ পাইছে। অতএব এটা একটা সেন্টেন্স হইতে, এটা একটা সেন্টেন্স হয়। কারণ শব্দগুলি পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে এই শব্দ বাক্য হবে। আর যদি না করে তাহলে বাক্য হবে না। আর পাশাপাশি বসি, তাহলে আমরা বলতে পারি যে বাক্য বা সেন্টেন্স গঠন করতে হলে 2টি শর্ত লাগবে। একটি হচ্ছে শব্দগুলি পাশাপাশি বসতে হবে, আর একটা হচ্ছে পাশাপাশি বসার পর সম্পূর্ণ অর্থ ভাব প্রকাশ করবে, তখনই আমরা এটাকে বাক্য বলতে পারি। অতএব বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ মিলিত হয়ে যদি একটা সম্পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করে তাহলে আমরা তাকে বাক্য বলতে পারি। অতএব বাক্য হওয়ার জন্য 2টা শর্ত। একটি হচ্ছে শব্দগুলি পাশাপাশি বসবে, আর এটা হচ্ছে শব্দগুলি বসার পর একটা পূর্ণ অর্থ বা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইতে হবে, তাহলে আমরা এটাকে বাক্য তত্ত্ব বলতে পারি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকের জন্য আমি এখানে পাঠ সমাপ্তি করছি। সমাপ্তির পরে বাড়ির কাজ তোমাদের থাকছে। প্রশ্ন নং 1, ব্যাকরণ কাকে বলে? প্রশ্ন নং 2, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। প্রশ্ন নং 3, বাংলা ব্যাকরণ কাকে বলে? প্রশ্ন নং 4, বাংলা
সংক্ষেপ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি সংক্ষেপে বর্ণনা কর। এই 4টা প্রশ্ন তোমরা বাড়িতে সুন্দরভাবে শিখে নিবে। আজকের জন্য এখানে পাঠ সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।